আমি ছিলাম এক সাধারণ গৃহবধূ। আমার নাম সুপর্ণা। আমার জীবনটা ঘুরত স্বামী আর সংসারকে কেন্দ্র করে। ভোরের চা, রান্নাঘরের ব্যস্ততা, দুপুরের নীরবতা আর সন্ধেবেলার অপেক্ষা, এই নিয়েই ছিল আমার দিনগুলো। আমি কোনো বড় স্বপ্ন দেখিনি। চেয়েছিলাম শুধু একটা শান্ত জীবন, দিনের শেষে একজন আপন মানুষ যার সঙ্গে দুকথা বলা যাবে। বিয়ের প্রথম কয়েক বছর সত্যিই স্বপ্নের মতো কেটেছিল। আমার স্বামী অফিস থেকে ফিরে দরজায় ঢুকেই হাসি মুখে ডাক দিত, এই যে, আমি এসে গেছি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে ওকে জড়িয়ে ধরতাম। ওর চোখে তখন আলাদা একটা উষ্ণতা ছিল। সন্ধেবেলা চা হাতে বসে থাকতাম আমরা দুজনে। কথা হতো অফিসের গল্প, ভবিষ্যতের পরিকল্পনা, ছোট ছোট হাসির মুহূর্তে ভরে থাকত আমাদের ঘর। আমি মনে মনে ভাবতাম, এই তো সুখ, এইভাবেই বুঝি জীবনটা কেটে যাবে। কিন্তু সময় কখন যে বদলে যেতে শুরু করল, আমি ঠিক বুঝতেই পারিনি। কোনো বড় ঝগড়া, কোনো তীব্র আঘাত কিছুই ছিল না। পরিবর্তনটা এসেছিল খুব ধীরে, খুব নিঃশব্দে, যেন রঙিন একটা ছবির উপর আস্তে আস্তে ধুলো জমছে। একদিন খেয়াল করলাম, ও আগের মতো কথা বলছে না। অফিস থেকে ফিরে চুপচাপ সোফায় বসে পড়ছে। হাসিটা যেন কোথাও হারিয়ে গেছে। চোখে একটা অদ্ভুত ক্লান্তি, যেটা শুধু শরীরের নয়, মনেরও। আমি নিজেকে বোঝাতাম, কাজের চাপ, অফিসের স্ট্রেস, ঠিক হয়ে যাবে। আমি তখনও বিশ্বাস করতাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোথাও একটা অজানা ভয় আমার বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছিল। আমি তখনও বুঝিনি, এই নীরবতার ভেতরেই ধীরে ধীরে আমার পরিচিত সংসারটা বদলে যেতে শুরু করেছে। আগের পরিবর্তনগুলোকে আমি প্রথমে গুরুত্ব দিইনি। ভেবেছিলাম একটু সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যেতে যেতে বুঝতে পারলাম, এই চুপচাপ থাকা শুধু সাময়িক নয়, এটা ধীরে ধীরে আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে। আমাদের দাম্পত্য জীবনে কোনো বড় ঝগড়া ছিল না, চিৎকার, অভিযোগ, রাগ কিছুই নয়। তবুও মনে হতো আমরা একসঙ্গে থেকেও আলাদা। এক বিছানায় শুয়ে থাকতাম, কিন্তু মনে হতো দুজন মানুষ দুই প্রান্তে শুয়ে আছি। মাঝখানে যেন অদেখা এক শূন্যতা। ও অফিস থেকে ফিরে সোফায় শুয়ে পড়ত। টিভি চলত, কিন্তু চোখ থাকত ফাঁকা। আমি পাশে বসে থাকতাম, কথা বলার চেষ্টা করতাম। ও ছোট ছোট উত্তর দিত, হ্যাঁ, না, পরে বলছি। সেই পরেটা আর কখনো আসত না। আমি চেষ্টা করতাম আগের দিনগুলো ফিরিয়ে আনতে। নতুন নতুন রান্না করতাম, ভেবেছিলাম প্রিয় খাবারের স্বাদে হয়তো ওর মন ভালো হবে। ছুটির দিনে বাইরে যাওয়ার কথা তুলতাম। কোনোদিন রাজি হতো, কোনোদিন ক্লান্তির অজুহাতে বাতিল করে দিত। বাইরে গেলেও ওর মনটা যেন আমার সঙ্গে থাকত না। ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম, সমস্যা আমার রান্নায় নয়, আমার কথায় নয়, সমস্যাটা আরও গভীরে কোথাও। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সব রকম পরীক্ষা হলো। রিপোর্ট দেখে ডাক্তার বললেন, শরীরে কোনো অসুখ নেই, শুধু স্ট্রেস, বিশ্রাম দরকার। আমি স্বস্তি পেয়েছিলাম সেদিন। ভেবেছিলাম তাহলে তো ঠিক হয়ে যাবে। কিন্তু দিন কেটে গেল, মাস কেটে গেল, কিছুই বদলালো না। বরং ও আরও গুটিয়ে নিল নিজেকে। আগের সেই উষ্ণ মানুষটা যেন ধীরে ধীরে অচেনা হয়ে যাচ্ছিল। রাতে ও ঘুমিয়ে পড়ত, আর আমি জেগে থাকতাম। অন্ধকারে চুপচাপ শুয়ে চোখের জল ফেলতাম। নিজেকে প্রশ্ন করতাম, আমি কি কোথাও ভুল করেছি? আমি কি ওকে সুখ দিতে পারিনি? সবচেয়ে বেশি ভয় লাগত এই ভেবে যে কোনো ঝগড়া ছাড়াই, কোনো শব্দ ছাড়াই আমাদের সংসারটা হয়তো নিঃশব্দে ভেঙে পড়ছে। সময় যত গড়াতে লাগল, আমার বুকের ভেতরের অস্থিরতাও তত বাড়তে লাগল। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। চুপচাপ বসে থেকে সংসারটা এভাবে ভেঙে যেতে দেখার শক্তি আমার ছিল না। আমি আবার নতুন করে চেষ্টা শুরু করলাম। সকালে ওর জন্য যত্ন করে নাস্তা বানাতাম, অফিসে যাওয়ার সময় ব্যাগ গুছিয়ে দিতাম, রাতে ঘুমানোর আগে কথা বলার অজুহাত খুঁজতাম। কিন্তু ও যেন কোথাও নেই। শরীরটা আমার পাশে থাকলেও মনটা অনেক দূরে। একদিন সাহস করে ওকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার কি আমার ওপর কোনো রাগ আছে? ও অবাক হয়ে তাকিয়ে বলেছিল, না তো, কেন এমন ভাবছ? আমি আর কিচ্ছু বলতে পারিনি, কারণ ওর চোখে সত্যিই কোনো রাগ ছিল না, ছিল শুধু শূন্যতা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব।
হয়তো কোনো শারীরিক সমস্যা আছে যেটা আমরা বুঝতে পারছি না। একের পর এক পরীক্ষা হলো, রিপোর্ট এলো, সব ঠিক। ডাক্তার বললেন শরীরে কোনো রোগ নেই, মানসিক চাপ থাকতে পারে, বিশ্রাম দরকার। সেদিন বাড়ি ফেরার পথে আমি একটু হালকা হয়েছিলাম। মনে হয়েছিল তাহলে তো ভয়ের কিছু নেই, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমি ওকে আরও বেশি আগলে রাখার চেষ্টা করলাম, কিন্তু বাস্তবতা অন্যরকম ছিল। দিনের পর দিন কেটে যাচ্ছিল, বিশ্রাম নেওয়া সত্ত্বেও ওর ভেতরের সেই ক্লান্তি কমছিল না, বরং ধীরে ধীরে ও আরও চুপচাপ হয়ে যাচ্ছিল। আগের মতো হাসি নেই, গল্প নেই, কোনো আগ্রহ নেই। আমাদের ঘরের ভেতর একটা চাপা ভারী পরিবেশ তৈরি হয়েছিল। কথা কমে যাচ্ছিল, হাসি কমে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই সমস্যা শুধু শরীরের নয়, গভীরে কোথাও কিছু ভেঙে পড়ছে। রাতে একা একা কাঁদতাম আমি। কাঁদতে কাঁদতে ভাবতাম যদি কোনো ঝগড়া হতো তাহলে হয়তো ঠিক করা যেত। কিন্তু এই নীরবতার সঙ্গে কিভাবে লড়াই করতে হয় আমি জানতাম না। আমার মনে হচ্ছিল আমি ধীরে ধীরে আমার নিজের মানুষটাকেই হারিয়ে ফেলছি। এই নীরবতার মধ্যেই একদিন আমাদের বাড়িতে এলেন আমার শাশুড়ির এক বোন। অনেক দিন পর গ্রাম থেকে শহরে এসেছেন তিনি। শহরের কোলাহল, এই ছুটে চলা জীবন কিছুই তার পছন্দ নয়। বাড়িতে পা দিয়েই যেন তিনি বুঝে ফেললেন এই ঘরের ভেতরে কোথাও একটা ভারী চাপা ভাব জমে আছে। কয়েকদিন আমাদের সঙ্গে থাকলেন তিনি। খুব বেশি কথা বলতেন না, কিন্তু সব কিছু খুব মন দিয়ে লক্ষ্য করতেন। আমার স্বামীর চুপচাপ থাকা, চোখের ক্লান্তি, আমাদের দুজনের মধ্যে সেই অদ্ভুত দূরত্ব, কিছুই তার চোখ এড়ায়নি। একদিন দুপুরবেলা তিনি আমাকে আলাদা করে ডেকে নিলেন। নরম কিন্তু দৃঢ় গলায় বললেন, বৌমা, তোমার স্বামীর শরীরে অসুখ নেই, কিন্তু ওর চোখে আমি ছায়া দেখছি। এটা শুধু কাজের ক্লান্তি নয়, মন আর প্রাণের ক্লান্তি। আমি চুপ করে শুনছিলাম। তার কথাগুলো আমার বুকের ভেতরে কোথাও গিয়ে আঘাত করল, যেন কেউ প্রথমবার আমার মনের কথা বলে দিল। তিনি আবার বললেন, আমাদের গ্রামে একজন বুড়ো মানুষ আছেন, সবাই তাকে বাবা বলে ডাকে। তিনি অসৎ দেন না, তিনি শুধু পথ দেখান। অনেক হারিয়ে যাওয়া মানুষ তার কাছে গিয়ে নিজেকে আবার খুঁজে পেয়েছে। আমি প্রথমে একটু দ্বিধায় পড়েছিলাম। এসব কথা শুনে শহুরে মনটা সন্দেহ করছিল, তবুও তার চোখের বিশ্বাস আমাকে নাড়িয়ে দিল। মনে হলো হারানোর আর কিছু নেই, চেষ্টা করলে যদি সামান্যও আলো দেখা যায়। সেদিন রাতে অনেকক্ষণ ঘুম আসেনি আমার। স্বামী আমার পাশেই ঘুমোচ্ছিল, অথচ মনে হচ্ছিল সে অনেক দূরে। অন্ধকারে শুয়ে ভাবছিলাম এই সংসারটাকে বাঁচাতে হলে আমাকে কিছু একটা করতেই হবে। পরদিন ভোরে ওঠে আমি সিদ্ধান্ত নিলাম, স্বামীকে কিচ্ছু না বলে নিজের মনের ভেতরের ভয় আর দ্বিধা চাপা দিয়ে আমি সেই অজানা পথের দিকেই পা বাড়াব। পরদিন খুব ভোরে আমি বেরিয়ে পড়লাম, স্বামীকে কিচ্ছু না বলে। শুধু মনে মনে বললাম, এই যাত্রা আমার নয়, আমাদের দুজনের জন্য। বাসে উঠলাম, তারপর রিকশা, তারপর মাটির রাস্তা। শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে গেল। চারপাশটা বদলে যেতে লাগল। কংক্রিটের জায়গায় গাছ, শব্দের জায়গায় নীরবতা। একটা ছোট গ্রামে গিয়ে নামলাম। গ্রামের শেষ প্রান্তে গাছপালায় ঘেরা এক কুঁড়েঘর। গ্রামের লোকজন যাকে বাবা বলে ডাকে সেই মানুষটিই থাকেন সেখানে। কুঁড়েঘরের সামনে দাঁড়িয়েই মনে হল তিনি যেন আমার আসার কথা আগেই জানতেন। আমি ভেতরে ঢুকতেই তিনি শান্ত চোখে আমার দিকে তাকালেন, কোনো প্রশ্ন করলেন না। আমিই কথা শুরু করলাম। নিজের মনের সব ভয়, কষ্ট, কান্না সব খুলে বললাম। কথা বলতে বলতে কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল টেরই পাইনি। তিনি মন দিয়ে সব শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, মা, তোমার স্বামীর সমস্যা শরীরে নয়, সে নিজের মূল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রকৃতির সঙ্গে তার সংযোগ হারিয়ে গেছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি আবার বললেন, মানুষ যখন নিজের ভিতরের শিকড় ভুলে যায় তখন শরীর সুস্থ থাকলেও মন শুকিয়ে যায়। তারপর তিনি আমাকে এক গাছের কথা বললেন, এমন এক গাছ যাকে আমরা সাধারণত আগাছা বলে এড়িয়ে যাই, লজ্জাবতী। কিন্তু সব লজ্জাবতী একরকম নয়। তিনি বললেন, খুব দুর্লভ এক প্রকার আছে যার ফুল সাদা। গ্রামের মানুষের বিশ্বাস সেই গাছ সঠিক নিয়মে সঠিক সময় সংগ্রহ করা গেলে মনের অন্ধকার দূর করতে সাহায্য করে। তিনি আমাকে কিছু কঠিন নিয়ম বললেন, কোন দিন কোন সময় গাছ তুলতে হবে, কারো সঙ্গে কথা বলা যাবে না, লোহার কোনো জিনিস ব্যবহার করা যাবে না। সবশেষে তিনি বললেন,
মা, এটা কোনো জাদু নয়, গাছ শুধু একটা মাধ্যম, আসল শক্তি তোমার বিশ্বাসে আর তোমার ভালোবাসায়। আমি কুঁড়েঘর থেকে বেরিয়ে এলাম। মাথার ভেতরে অনেক প্রশ্ন ছিল, সন্দেহ ছিল, তবুও বুকের ভেতরে কোথাও একটা আশার আলো জ্বলে উঠেছিল। অনেকদিন পর মনে হলো আমি হয়তো একটা পথ পেয়েছি। বাড়ি ফিরে আমি আর এক মুহূর্ত দেরি করিনি। বাবার বলা কথাগুলো বারবার মনে পড়ছিল। পরদিন থেকেই আমি খুঁজতে শুরু করলাম সেই গাছ। ভোরবেলা হাঁটার অজুহাতে বাড়ি থেকে বেরোতাম। শহরের শেষ প্রান্তে যেখানে কংক্রিট কমে গিয়ে ঝোপঝাড় শুরু হয়েছে সেখানেই ঘুরে বেড়াতাম। দিনের পর দিন কেটে গেল। অনেক লজ্জাবতী গাছ দেখেছি, বেশিরভাগেরই ফুল লালচে বা গোলাপি। বাবার বলা সাদা ফুলের দেখা পাইনি। কখনো মনে হতো সবটাই হয়তো ভুল। তবুও আমি হাল ছাড়িনি, কারণ এখন হাল ছেড়ে দেওয়া মানে সব কিছু হারিয়ে ফেলা। অবশেষে একদিন এক ভাঙা জমিদার বাড়ির পেছনে এক চিলতে রোদ পড়া জায়গায় আমি সেটাকে দেখলাম। ছোট্ট একটা লতা, আর তাতে ফুটে আছে ধবধবে সাদা ফুল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, যেন বিশ্বাসই করতে পারছিলাম না। বাবার বলার নির্দিষ্ট দিন ছিল শনিবার, আর সময় দুপুর 12টা। সেই দিনটা এলে আমি আর কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে পড়লাম। ছাদে কাপড় দেওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরোলাম। জঙ্গলের পথটা ভয়ঙ্কর লাগছিল, কিন্তু আমার ভেতরের ভয়টা আরও বড় ছিল, স্বামীকে হারানোর ভয়। ঠিক সময়ে গিয়ে আমি দাঁড়ালাম গাছটার সামনে। মনে মনে প্রকৃতির কাছে অনুমতি চাইলাম। কোনো লোহার জিনিস ব্যবহার করিনি। একটা শুকনো কাঠের ডাল দিয়ে খুব সাবধানে পুরো শিকড় সহ গাছটা তুলে নিলাম। তখন আমার হাত কাঁপছিল, কিন্তু মনটা আশ্চর্য রকম শান্ত ছিল। ফেরার পথে এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে গেল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি চোখ নামিয়ে চুপচাপ হেঁটে গেলাম। বাবার কথা মনে পড়ছিল, কারো সঙ্গে কথা বলা যাবে না। বাড়ি ফিরে গাছটা ভালো করে ধুয়ে নিলাম, লাল কাপড়ে মুড়ে রাখলাম। সন্ধেবেলা স্বামী যখন ঘুমোতে যাচ্ছিল, আমি খুব সাধারণ গলায় বললাম, এটা একটা পুরনো আশীর্বাদের জিনিস, আমার জন্য পকেটে রাখবে? সে হালকা হেসে রাজি হয়ে গেল। সে জানত না সেই ছোট্ট শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে আমার সব আশা, সব ভালোবাসা আর না বলা প্রার্থনা। প্রথম কয়েকদিন কোনো পরিবর্তন চোখে পড়েনি। আমি চুপচাপ অপেক্ষা করছিলাম। মনে মনে ভাবতাম হয়তো কিছুই হবে না। তবুও স্বামীর দিকে তাকালে বুকের ভেতরে এক অদ্ভুত আশা জেগে উঠত। তারপর ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন দেখা দিতে শুরু করল। এক সকালে দেখি সে নিজে থেকেই ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। আগে যেটা কখনো করত না। অফিসে যাওয়ার তাড়াহুড়োয় যে মানুষটা আমাকে সময় দিত না, সে সেদিন চা খেতে খেতে আমার সঙ্গে দু কথা বলল। দিনের পর দিন এই ছোট পরিবর্তনগুলো বাড়তে লাগল। অফিস থেকে ফিরে সে আর সরাসরি সোফায় শুয়ে পড়ে না, আমার সঙ্গে বসে চা খায়, মাঝে মাঝে হাসে। সেই হাসিটা দেখে আমার চোখ ভিজে যেত। মনে হতো অনেক দিন পর আমি আমার মানুষটাকে আবার ফিরে পাচ্ছি। একদিন সন্ধেবেলা হঠাৎ করে সে বলল, চলো কোথাও ঘুরে আসি, অনেক দিন তোকে সময় দিইনি। আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি, গলা ধরে এসেছিল, শুধু মাথা নাড়তে পেরেছিলাম। সেদিন বুঝেছিলাম আমাদের সংসারে আবার প্রাণ ফিরে আসছে, আবার কথা, হাসি, কাছাকাছি থাকা সব কিছু ধীরে ধীরে ফিরছে। কয়েক মাস পর আমি আবার সেই গ্রামের পথে রওনা দিলাম, এবার কৃতজ্ঞতা জানাতে। বাবার কুঁড়েঘরে পৌঁছে আমি সব বললাম। তিনি শান্তভাবে শুনলেন, তারপর মুচকি হেসে বললেন, মা, তুমি কি সত্যিই ভাবো ওই শুকনো শিকড়ে জাদু ছিল? আমি চুপ করে রইলাম। তিনি বললেন, গাছের কিছু ঔষধি গুণ থাকতে পারে, কিন্তু তোমার স্বামীকে সারিয়েছে তোমার চেষ্টা, তোমার ভালোবাসা আর তোমার বিশ্বাস। তুমি যে তার জন্য এতটা কষ্ট করেছ, সেটাই তার মনে কোথাও গেঁথে গেছে। সে অজান্তেই বিশ্বাস করতে শুরু করেছে যে সে ভালো হয়ে যাবে। এটাই বিশ্বাসের শক্তি। সেদিন আমার চোখ খুলে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম জাদু কোনো গাছে নয়, জাদু লুকিয়ে আছে মানুষের মনে, ভালোবাসায় আর বিশ্বাসে। আজ আমাদের সংসার আবার হাসিতে ভরা। সেই শুকনো শিকড়টা এখনও আমার কাছে আছে, কোনো জাদুর বস্তু হিসাবে নয়, বরং একটা স্মৃতি হিসাবে, যা আমাকে মনে করিয়ে দেয় ভালোবাসা আর বিশ্বাস চাইলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে। এই গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষের আগে একটা কথা বলা দরকার। এই পুরো ঘটনাটা ছিল আমার জীবনের এক বিশেষ অধ্যায়, যেখানে বিশ্বাস, ভালোবাসা আর চেষ্টা একসাথে জড়িয়েছিল।
কিন্তু আমি জানি বাস্তব জীবন সবসময় গল্পের মতো হয় না। সব সমস্যার সমাধান কোনো প্রতীক, কোনো গাছ বা কোনো বিশ্বাসে হয় না। এই গল্প সম্পূর্ণ কল্পিত। এখানে কোনো গাছ, লোকচিকিৎসা বা আচারকে অলৌকিক শক্তির অধিকারী বলে প্রচার করা হয়নি। মানুষের মন খুব জটিল, শরীরও তেমনি। শারীরিক বা মানসিক কোনো সমস্যায় অবশ্যই প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবুও আমি একটা কথাই বিশ্বাস করি, ভালোবাসা যদি সত্যি হয়, চেষ্টা যদি আন্তরিক হয় আর বিশ্বাস যদি গভীর হয়, তাহলে অনেক অন্ধকার পথেও আলো খুঁজে পাওয়া যায়। আজও আমি সেই শিকড়টা রেখে দিয়েছি, জাদুর জন্য নয়। ওটা আমাকে মনে করিয়ে দেয়, একটা সংসার বাঁচাতে কখনো কখনো সবচেয়ে বড় ওষুধ হয় নিঃশব্দ ভালোবাসা আর না ছাড়া চেষ্টা।